আজকের গল্প দুর্গা বাগচির লেখা অভিশপ্ত সন্ধানীর। বর্ষা রাতের কালো মেঘে ঢাকা আকাশ, রাস্তার দুধারে গাছপালা, ধানক্ষেত অন্ধকারে থমথম করছে। মাঝে মাঝেই কর কর করে প্রচণ্ড শব্দে বাজ পড়ছে মধুবনী গ্রামের নিস্তব্ধতাকে ভঙ্গ করার জন্য। মধুবনী ছোট্ট গ্রাম। এই গ্রামের জনবসতি দক্ষিণ দিকের হাটতলাকে কেন্দ্র করে। উত্তর দিকে লুনি নদীর ধারে দুটো বড় বাড়ি ছাড়া বিশেষ জনবসতি নেই, কেবল বড় বড় মাঠ আর ধানক্ষেত। এই ভয়ঙ্কর দুর্যোগের রাতে সেই লুনি নদীর তীরের জনমানবহীন প্রান্তরের অন্ধকারে ভূতের মতো দাঁড়িয়ে আছে সন্ধানীর। সামনের দিয়ে একটা পায়ে চলা রাস্তা এঁকে বেঁকে দক্ষিণ থেকে উত্তরে লুনি নদীর একবারে ধার পর্যন্ত চলে গেছে। সন্ধানীরের মুখোমুখি রাস্তার অন্য ধারে সন্ধানীরের মতোই প্রাসাদতুল্য বাড়ি নবনীর। চারিদিকের গা ছমছমে পরিবেশে দুটো বাড়ি যেন ভয়ঙ্কর কিছু ঘটবার আশঙ্কায় দম বন্ধ করে দাঁড়িয়ে আছে। বাজের আওয়াজে ঘুম ভেঙে যায় জয়ন্ত। ঘরের দরজা খুলে সে নবনীরের দোতলার বারান্দায় এসে দাঁড়ায়। রেলিংয়ে হেলান দিয়ে জয়ন্ত তাকিয়ে থাকে সন্ধানীরের দিকে। জঙ্গলের মধ্যে দিয়ে বিশাল বাড়িটা যেন ভয়ঙ্কর মুখাব্যাদান করে আছে। বাড়িটার একদিকে একবারে ভেঙে গিয়ে ইট চুন সুরকি বেরিয়ে এসেছে। বাড়িটা যাদের, সেই চৌধুরী বংশের মাত্র দুটো মানুষ ছাড়া আর কেউ আজ বেঁচে নেই। মর্মান্তিক এক দুর্ঘটনার পর বাড়িটা সম্বন্ধে লোকের মনে আতঙ্ক জন্মেছে, তাই এর ত্রিসীমানায় কেউ পা রাখে না, বিশেষ করে সন্ধ্যার পর। জয়ন্ত অবশ্য সব জেনে শুনেই স্বেচ্ছায় এখানে এসেছে। সে সিভিল ইঞ্জিনিয়ার। এখান থেকে কিছুটা তফাতে রাজপুরা গ্রামে লুনি নদীর ওপর বাঁধ নির্মাণের কাজ চলছে। এখানে থাকবার উপযোগী ভালো একটি বাড়ির সন্ধান করেছিল জয়ন্ত। তখন স্থানীয় একজন লোকের মুখে নবনীরের কথা শুনে বাড়িটা দেখতে আসে। নিরিবিলিতে সাজানো গোছানো বাগানের মাঝখানে দোতলা বাড়িটা নামমাত্র ভাড়ায় সে 6 মাসের জন্য ভাড়া নেয়। বাড়ির মালিক সাধন মল্লিক তাকে শুধু একটা কথাই জিজ্ঞেস করেছিল, মিস্টার রায়, আপনি কি ভূতে বিশ্বাস করেন? কথাটা শুনে জয়ন্ত হেসে ফেলে, বলে, ভূত? না মশাই, ওই ভূত টুত আমি বিশ্বাস করি না। কেন বলুন তো, ও বাড়িতে বুঝি ভূত আছে? বাড়ির মালিক বলেছিল, আগে না, আমার বাড়িতে আপনার কোনো ভয় নেই, তবে রাতের বেলা কখনো সন্ধানীরের কাছে যাবেন না, বাড়িটা অভিশপ্ত। জয়ন্ত ভুরু কুঁচকে বলে, তার মানে? যে বাড়িতে রহস্যজনক অগ্নিকাণ্ডে গোটা একটা পরিবার শেষ হয়ে যায়, সে বাড়ি অভিশপ্ত ছাড়া কি বলবো বলুন তো? একটু জোর গলায় বলে বাড়ির মালিক। আপনি এখানে নূতন এসেছেন, তাই ব্যাপারটা আপনাকে খোলাখুলি জানানো প্রয়োজন মনে করলাম। সন্ধানীরে নাকি গভীর রাতে কার আবির্ভাব হয়। দিনের বেলায় কোনো অসুবিধে নেই, তখন ঠাকুর চাকর মালি সবাই থাকে, কিন্তু রাত হলেই কেউ আর ও বাড়িতে থাকতে চায় না। বাড়ির বর্তমান মালিক রতন চৌধুরী অনেক টাকার লোভ দেখিয়ে কাউকে 2-1 দিনের বেশি টেকাতে পারেনি। আমরা, অর্থাৎ এই অঞ্চলের অনেকেই রতন চৌধুরীকে ও বাড়ি ছেড়ে অন্য কোথাও যাওয়ার পরামর্শ দিয়েছিলাম, কিন্তু উনি সন্ধানীর ছাড়বেন না। বৃদ্ধ রতন চৌধুরী আর তার ছোট নাতি অর্ক ছাড়া ও বাড়িতে রাতে কেউ থাকে না। সাধন সরকারের কথাগুলো শুনে খানিকক্ষণ চিন্তা করল জয়ন্ত। সরকার থেকে তার আশ্রয়ের যে অস্থায়ী ব্যবস্থা করা হয়েছে তা থাকবার উপযোগী নয়, তাই এই মুহূর্তেই তার একটি আশ্রয়স্থল দরকার। এত কম ভাড়ায় এরকম বাড়ি পাওয়া যায়, সেটা তার কাছে ভাগ্যের ব্যাপার। তাছাড়া সে ভেবেছিল যা কিছু সমস্যা তো ওই সন্ধানীরে,
সুতরাং তার কোনো ভাবনা নেই। নবনীরে আসার পর কেটে গেছে বেশ কয়েকদিন। প্রচণ্ড কাজের চাপে নিঃশ্বাস ফেলার সময় ছিল না জয়ন্তর। সকাল 9টার মধ্যে অফিসের গাড়িতে রওনা হয়ে যেত মধুবনীতে, আর ফিরতে ফিরতে সেই রাত 7টা-8টা হয়ে যায়। সারাদিনের পরিশ্রমের পর ক্লান্ত হয়ে রাতে বিছানায় শোয়া মাত্রই সে ঘুমিয়ে পড়ে। তাই অস্বাভাবিক কোনো কিছুর মুখোমুখি সে এতদিন হয়নি। সে ছাড়া এ বাড়িতে আছে তার এক পুরনো চাকর সোনারাম। আদিবাসী ওই যুবকটি রাতে নিয়ম করে গাঁজা খায়, ফলে রাতে কোনো কিছু ঘটলেও সে টের পাবে না। এই কয়দিনে কিছু না ঘটলেও আজকের দুর্যোগের রাতে দোতলার বারান্দায় একা দাঁড়িয়ে থাকতে বেশ অস্বস্তি হচ্ছিল জয়ন্ত। কেন যেন একবার মনে হয় ঝোঁকের মাথায় এই বাড়িটা না নিলেই বুঝি ভালো হতো। হঠাৎ করে প্যাঁচার কর্কশটাকে তার চমক ভাঙে। চোখে মুখে বৃষ্টির ছাট লাগছে তার। রেলিংয়ের ধার থেকে সে সরে আসছে, ঠিক সেই মুহূর্তে সে আবার সেই শব্দ শুনল। জয়ন্ত তাকিয়ে দেখল সাদা কাপড়ে আপাদমস্তক ঢাকা একটি মূর্তি সন্ধ্যানীরের ফটক খুলছে। মরচে ধরা বিশাল সদর দরজাটা সশব্দে খুলে সাদা মূর্তিটা ভেতরে প্রবেশ করতেই চঞ্চল হয়ে ওঠে জয়ন্ত। এত রাতে দুর্যোগ মাথায় নিয়ে কে এই পোড়ো বাড়িতে ঢুকতে পারে? কি তার উদ্দেশ্য? ভূতে তার বিশ্বাস নেই, নিশ্চয়ই কোনো লোক বদ মতলবে ঢুকেছে। মুহূর্তেই সে সিদ্ধান্ত নিয়ে ফেলে তাকে সন্ধ্যানীর যেতে হবে। ঘরে এসে বালিশের তলা থেকে পিস্তলটা বের করে সে নিচে নামে। দালানে ঘুমন্ত সোনারামকে এক নজর দেখে সে এক ছুটে বেরিয়ে যায় গেট দিয়ে। তারপর রাস্তা পার হয়ে সন্ধ্যানীরের সদর দরজার সামনে এসে থমকে দাঁড়ায়। লোহার দরজাটার একটা দিক মরচে ধরে একেবারে ভেঙে গেছে। সেদিক দিয়েই লোক চলাচল করে। দরজাটা সম্পূর্ণ খোলা হয় না কতদিন কে জানে, কিন্তু এত বড় দরজাটা একেবারে হাট করে খোলা। একজন লোকের পক্ষে এতদিন ধরে বন্ধ থাকা মরচে পড়া লোহার দরজা এক নিমেষে খোলা তো সম্ভব না। অথচ একটু আগেই নিজের চোখে সেই অসম্ভবকে সম্ভব হতে সে দেখেছে। তাই যে এই বাড়িতে ঢুকেছে সে যে কি অসীম শক্তির অধিকারী, সে কথা ভাবতেই জয়ন্তর গায়ে কাঁটা দেয়। বৃষ্টিটা বেশ জোরে পড়ছে। এইটুকু পথ আসতেই একেবারে ভিজে গেছে জয়ন্ত। এক ছুটে সন্ধ্যানীরের আগাছার জঙ্গলে ভরা প্রাঙ্গণ পেরিয়ে বারমহলের বারান্দায় উঠতেই বিদ্যুৎ চমকে ওঠে। আর সেই আলোতে জয়ন্ত দেখতে পায় বারমহলের বারান্দায় কে যেন গুটিসুটি মেরে শুয়ে আছে। জয়ন্ত পিস্তলটা হাতে নিয়ে পায়ে পায়ে সেদিকে এগিয়ে যাচ্ছে। তার মনে হয় মৃত্যু যেন কাছেই কোথাও ওত পেতে বসে আছে তার টুটি চিপে ধরার জন্য। কোনো রকমে সাহসে ভর করে শুয়ে থাকা লোকটির ওপর টর্চের আলো ফেলতেই সে অবাক হয়। এ যে রামুয়া। 6 বছরের এই ছেলেটা একেবারেই অনাথ, গ্রামের এখানে ওখানে ঘুরে বেড়ায়। জয়ন্ত নবনীরে আসবার পর রোজই ওর বাড়িতে যায়। ছেলেটাকে এই কয়দিনে বেশ ভালোবেসে ফেলেছে সে। ওকে এই খোলা বারান্দায় বৃষ্টির ছাটে মাথা মুখ ভিজিয়ে শুয়ে থাকতে দেখে তার খুব মায়া হয়। তাড়াতাড়ি ঘুমন্ত রামুয়াকে কোলে তুলে নিয়ে ভেতরের বাড়ির যে অংশটা এখনো টিকে আছে সেখানে এগিয়ে যায়। যে এসেছে সে যে এদিক দিয়েই গেছে তার প্রমাণ দরজাগুলোর পরপর সব হাট করে খোলা। সিঁড়ির কাছে আসতেই ঝুপঝাপ নুপুরের শব্দ। সঙ্গে সঙ্গে দেওয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে পড়ে জয়ন্ত। শব্দের উৎস কোথায় তা বোঝবার চেষ্টা করে। হঠাৎ সে দেখতে পায় দোতলার বারান্দা দিয়ে সেই সাদা মূর্তি হেঁটে যাচ্ছে,
আর তার হেঁটে যাওয়া শব্দেই ঝুমঝুম করে ঝুমুরের আওয়াজ আসছে। সিঁড়ি ভেঙে দোতলায় ওঠে জয়ন্ত, কিন্তু অবাক কাণ্ড, কেউ কোথাও নেই। কোথায় যায় সে? একটুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে টর্চটা জ্বালাতেই দেখল বারান্দার কোণার ঘরটার দরজা হাট করে খোলা। দরজার দিকে কয়েক পা এগোতেই একটা বাচ্চার চিৎকার ভেসে এলো। জয়ন্ত লাফ দিয়ে ঘরে ঢুকেই থমকে দাঁড়ায়। সাদা কাপড়ে ঢাকা মূর্তিটা বিছানায় শোয়ানো একটা বাচ্চার ওপর ঝুঁকে কি যেন করছে। জয়ন্ত চিৎকার করে বলে, হ্যান্ডস আপ! একটু নড়লেই গুলি করব। সঙ্গে সঙ্গেই মূর্তিটা ঘুরে দাঁড়ায় জয়ন্তের দিকে। উফ, কি ভয়ঙ্কর! সর্বাঙ্গ পোড়া ঝলসানো একটা নারী মূর্তি। ঠোঁট না থাকায় দাঁতগুলো বীভৎসভাবে বেরিয়ে আছে, চুলগুলো সব পোড়া। অজান্তেই চোখ দুটো বুজে ফেলে জয়ন্ত। চোখ খুলতেই দেখতে পায় মূর্তিটা স্থির হয়ে ওকেই দেখছে। মনে জোর এনে সে বলে, কে আপনি? কেন এসেছেন এখানে? ঠিক সেই মুহূর্তেই একটা বিচ্ছিরি হাসি হাসতে হাসতে মূর্তিটা জয়ন্তর দিকে এগিয়ে আসে। জয়ন্ত চিৎকার করে ওঠে, আর এগোবেন না বলছি, তাহলে গুলি চালাতে আমি বাধ্য হব। মূর্তিটা তবুও এগোচ্ছে জয়ন্তর দিকে। হঠাৎ করেই জয়ন্ত গুলি চালায়। গুলির আওয়াজে সারা বাড়ি কেঁপে ওঠে। গুলির শব্দে রামুয়া ও বাচ্চাটা দুজনেই একসঙ্গে চিৎকার করে উঠতেই পোড়া মূর্তিটা থমকে দাঁড়িয়ে পড়ে। গুলিগুলো যেন হাওয়া ভেদ করে ঘরের দেওয়ালে গিয়ে লাগে। জয়ন্তর মাথায় তখন খুন চেপে গেছে। সে বলে ওঠে, এ বাড়িতে তো সব কিছু পুড়ে ছাই, বেঁচে আছে মাত্র এই দুটি শিশু আর একটি অক্ষম বৃদ্ধ। তাদের ভয় দেখাতে লজ্জা করে না তোমার? আমি বেঁচে থাকতে অন্তত এই শিশু দুটির কোনো ক্ষতি হতে দেব না। বলতে বলতেই জয়ন্ত এক পা করে খাটের দিকে এগিয়ে আচমকাই এক হাত বাড়িয়ে খাট থেকে বাচ্চাটাকে তুলে নেয়। দুটো হাতে দুটো বাচ্চাকে বুকে চেপে ধরে কোনো রকমে পিস্তলটা ডান হাতে ধরে থাকে। পোড়া মূর্তিটা হঠাৎ বলে ওঠে, রামুয়া মেরা বেটা। তারপরেই যেন বাতাসে মিলিয়ে যায়। জয়ন্ত অনেকক্ষণ বাচ্চা দুটোকে বুকে চেপে ধরে ঘরের মধ্যে পাথরের মূর্তির মতো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। তারপর কিছুটা ধাতস্থ হয়ে রামুয়াকে খাটের ওপর বসিয়ে ঘরের আলো জ্বালিয়ে বাচ্চাগুলোকে শান্ত করে। তারপর রামুয়াকে জিজ্ঞেস করে, বাড়ির অন্য লোকেরা কোথায়? রামুয়া অবাক চোখে তাকিয়ে বলে, দাদু তো ঘুমোচ্ছে। উত্তেজনায় জয়ন্ত ভুলেই গিয়েছিল যে সন্ধ্যানীরে রাতের বেলা রতন চৌধুরী আর ওই বাচ্চাটা ছাড়া কেউ থাকে না। নিজের ভুল বুঝতে পেরে জয়ন্ত বলে, তোমার দাদু কোন ঘরে ঘুমোচ্ছে? পাশের ঘরের দিকে রামুয়া আঙুল তুলে দেখায়, বলে, ওই ঘরে। জয়ন্ত ছোট বাচ্চাটাকে কোলে নিয়ে রামুয়ার হাত ধরে পাশের ঘরে গিয়ে ঢোকে। ঘরে একটা কম পাওয়ারের সবুজ আলো জ্বলছে। খাটের ওপর শুয়ে ঘুমোচ্ছেন একজন বৃদ্ধ ব্যক্তি। জয়ন্ত বুঝতে পারেন ইনিই রতন চৌধুরী। অনেক ডাকাডাকি করেও বৃদ্ধের সাড়া না পেয়ে জয়ন্ত যখন কি করবে ভাবছে, তখন রামুয়া বলে, দাদু ওষুধ খেয়েছে, এখন উঠবে না, উঠবে একবারে কাল সকালে। জয়ন্ত চিন্তায় পড়ে, সে এখন কি করবে? এই বাড়িতে রাত কাটাবে না বাচ্চা দুটোকে নিয়ে যাবে তার রাস্তা নাই। নবনীর খালি পড়ে আছে। ডাকাত পড়লেও সোনারাম জানতেই পারবে না কিছু। কিন্তু এইভাবে একজন বৃদ্ধকে একলা ফেলে দুটো বাচ্চাকে
তার বিনা অনুমতিতে নিজের বাড়িতে নিয়ে যাওয়া তো যায় না। বিশেষ করে এই বাড়ির মালিকের সঙ্গে তার কোনো পরিচয় নেই। কি করবে ভাবতে ভাবতেই হঠাৎ সামনে দেখতে পায় জয়ন্ত একটা কুজো। সেখান থেকে জল নিয়ে বেশ কয়েকবার রতন চৌধুরীর চোখে মুখে সে ঝাপটা দেয়। হঠাৎ করেই বৃদ্ধ চোখ খোলে। চোখ খুলতেই সে চিৎকার করে বলে ওঠে, কে তুমি? এত রাতে এই বাড়িতে কেন? জয়ন্ত বলে, আপনি উত্তেজিত হবেন না, আমি জয়ন্ত রায়, আপনার প্রতিবেশী। কয়েকদিন হলো আমি নবনীরে ভাড়া নিয়েছি। বৃদ্ধের মুখ থেকে উৎকণ্ঠার ভাব কেটে যায়। কিছুটা নিশ্চিন্ত হয় সে। বলে, ও, আপনি সেই ইঞ্জিনিয়ার যিনি নবনীর ভাড়া নিয়েছেন? জয়ন্ত বলে, হ্যাঁ। নবনীরে আসবার পর অনেক দিনই ভেবেছি আপনার সঙ্গে দেখা করব, কিন্তু এত কাজের চাপ পেরে উঠিনি। আপনি আমার বাড়িতে এলে আমি খুশি হতাম মিস্টার রায়। এখন তো কেউ আর এ বাড়িতে আসে না। অথচ আগে। এই কথাটা বলেই থেমে যায় বৃদ্ধ। সে জিজ্ঞেস করে, আপনি এত রাতে কেন এখানে? জয়ন্ত সব কথা খুলে বলে বৃদ্ধ রতন চৌধুরীকে। বৃদ্ধ বলেন, সবই আমার কপাল। এবারই কিছুদিন আগে এ পর্যন্ত লোক গমগম করত। অর্থবল, লোকবল সব ছিল। ভগবান আমাকে দুহাত ভরে সব দিয়েছিলেন, কিন্তু আমি কি কোনোদিনও ভাবতে পেরেছিলাম আমার একমাত্র নাতির অন্নপ্রাশনের রাতে আগুন লেগে আমার সব কিছু শেষ হয়ে যাবে? বৃদ্ধের দু চোখ ভরে তখন জল টলমল করে গড়িয়ে পড়ছে। জয়ন্ত বলে, আপনি তো এ বাড়িতে একা থাকেন, কোনো দিন অস্বাভাবিক কিছু আপনার নজরে পড়েনি? বৃদ্ধ বলে, বিশ্বাস করুন মিস্টার রায়, আমি কোনোদিনও কিছু দেখিনি। বুড়ো মানুষ, রাতের বেলায় ঘুমের ওষুধ খেয়ে ঘুমাই, সকালবেলা ঘুম ভাঙে। তবে এই বাড়িতে নিশ্চয়ই রাত্রে কিছু ঘটে, তা না হলে এত টাকার লোভ দেখিয়েও আমি কোনো লোককে কেন টিকাতে পারি না, সেই কথাটা আমি ভাবি। জয়ন্ত বলে, আচ্ছা, দুর্ঘটনার দিন কি হয়েছিল বলতে পারবেন? বৃদ্ধ রতন চৌধুরী একটু চুপ করে থেকে বলে, শুনতে চান সেই অভিশপ্ত রাতের কথা? সেদিন ছিল অর্কর অন্নপ্রাশন। একমাত্র নাতির অন্নপ্রাশন উপলক্ষে মহা ধুমধামে আয়োজন করছিলাম। যেখানে যত আত্মীয় ছিল সবাই নিমন্ত্রিত। পুরো বাড়িটা সিল্কের কাপড়ের প্যান্ডেলে মুড়ে দেওয়া হয়। ভেতর মহলের বিশাল উঠোনে খাওয়া দাওয়ার ব্যবস্থা, তার একপাশে রান্না আর অতিথিদের বসবার ব্যবস্থা। বাইরের বাগানেও অতিথিদের বসবার আয়োজন। রাতে অতিথিদের খাওয়া প্রায় শেষ হয়ে এসেছে। বেশিরভাগ নিমন্ত্রিত অতিথি বিদায় নিয়ে চলেও গেছে। বাড়ির লোক, নিকট আত্মীয় আর কাজের লোকজনের খাওয়া দাওয়া চলছে। রাত হয়ে গেছে দেখে আমি নাতিকে নিয়ে এই বার মহলে বিশ্রাম নিচ্ছিলাম। তারপর হঠাৎ কিভাবে যে আগুন লাগে, দেখতে দেখতেই বাড়ির দুটো মহল একদম পুড়ে যায়। আমার স্ত্রী, ছেলে, ছেলের বউ, মেয়ে, জামাই, আত্মীয় স্বজন, কাজের লোক যারা ছিল সবাই পুড়ে শেষ। শুধু এই মহলটাই কেমন করে যেন বেঁচে গেল। যেসব কাজের লোক সেদিন বেঁচে গিয়েছিল তারাও এই অভিশপ্ত বাড়ির থেকে চলে গেল। শুধু আমি এই বাচ্চাটাকে নিয়ে এখনও এখানে টিকে আছি। বৃদ্ধের কথা শুনতে শুনতে একটা কথা জয়ন্তর মাথায় ঘুরপাক খাচ্ছে। কথাটা বলবে কি বলবে না সে ভাবছে। হঠাৎ করে সে বলেই ফেলে, আচ্ছা মিস্টার চৌধুরী, রামুয়া কে? বৃদ্ধ বলে, রামুয়া? এ ছেলেটিও অভাগা। আমাদের বাগানের মালি রামভরতের ছেলে। রামভরতটাও মরে গেল জানেন। ওর বউ বিমলাও একদিন কাউকে কিছু না বলে কোথায় যেন চলে গেল বাচ্চাটাকে একলা ফেলে। কে দেখবে ওকে? তাই আমি ওকে এই বাড়িতেই রেখে দিয়েছি। শুধু তো দুবেলা দুমুঠো খায় আর থাকে এই বাড়িরই এক কোণায়। কিন্তু বাড়ির কাজের লোকগুলো হয়েছে তেমনই। ওইটুকু ছেলেকে দিয়ে সারাদিন কাজ করায়, আর কোনো দিন যদি কোনো কাজ ঠিকমতো না করে তাকে নাকি মারধর করে।
আমি বুড়ো মানুষ, জানতে পারলে বকাবকি করি, কিন্তু এভাবেই টিকে আছে জানেন ছেলেটা। আর একটু বড় হলে হয়তো নিজেই কোথাও চলে যাবে। কথায় কথায় রাত প্রায় শেষ। আকাশের মেঘ থাকা সত্ত্বেও আলোর আভাস দেখা দেয়, পাখির ডাক শোনা যায়। জয়ন্ত বলে, মিস্টার চৌধুরী, ভোর হলো, আমি এবার বাড়ি যাব। বৃদ্ধ বলে, তা তো যাবেনই, তবে আমার বিপদের কথা ভেবে যে আপনি এত রাতে সাহায্যের জন্য ছুটে এসেছেন, এতে আমি কৃতজ্ঞ। জয়ন্ত বলে, না না, এটা আপনি কি বলছেন? প্রতিবেশীর বিপদে সাহায্য করব না, তাহলে কি মানুষের পরিচয় দিলাম? বৃদ্ধ বলে, আপনি আছেন, এখন আমি একটু নিশ্চিন্ত। বুঝতে পারি নাতিটা দিন দিন কেমন যেন শুকিয়ে যাচ্ছে। মনে হয় এবার হয়তো আমার বংশের প্রদীপকে কেউ চিরতরে নিভিয়ে দেবে। কিন্তু এরকম করছে কে, সেটাই তো বুঝতে পারছি না। বলতে বলতেই বৃদ্ধ বিছানা থেকে নেমে জয়ন্তর দুটো হাত চেপে ধরে কেঁদে বলে, আপনি অর্ককে বাঁচান মিস্টার রায়। এতদিন আমি চাকর বাকরদের কথা বিশ্বাস করতাম না, কিন্তু আজ আপনার মুখে সব শুনে বুঝতে পেরেছি রাতে সে আসে, সে আমার নাতির অনিষ্ট করবার জন্যই আসে। জয়ন্ত বৃদ্ধের কথায় প্রথমটায় হকচকিয়ে গেলেও পরক্ষণে নিজেকে সামলে নিয়ে বলে, আপনি আমাকে বিশ্বাস করেন মিস্টার চৌধুরী? বৃদ্ধ বলে, বিশ্বাস? এই মুহূর্তে আপনি আমার একমাত্র ভরসা। ঠিক আছে, তাহলে আজ থেকে আপনিও অর্ক রাত কাটাবেন আমার বাড়িতে, রামুয়াও থাকবে আমাদের সঙ্গে। আমি দেখব কে আপনাদের ক্ষতি করে। বৃদ্ধ বলে, আমাকে বাদ দাও জয়ন্ত, তুমি আমার ছেলের মতো, তাই তোমাকে তুমি বলছি। এই বাড়িতে আমার সব শেষ হয়ে গেছে, তাই আমি প্রতিজ্ঞা করেছি এই বাড়িতেই আমি আমার জীবনের শেষ দিনগুলো কাটাবো। এক রাতের জন্যেও এ বাড়ি ছেড়ে আমি অন্য কোথাও যাব না। তুমি অর্ককে নিয়ে যাও, সারাদিনও আমার কাছেই থাকবে। সন্ধেবেলায় তুমি অফিস থেকে ফিরলে আমার লোক গিয়ে ও তোমার কাছে দিয়ে আসবে। আমি আজ থেকেই সব ব্যবস্থা করে দেব। রতন চৌধুরীর কথায় সম্মতি জানিয়ে সন্ধ্যা নীড় থেকে বিদায় নেয় জয়ন্ত। যখন নবনীড়ে প্রবেশ করে তখন ছিন্নভেগের মধ্যে দিয়ে ভোরের আলোয় একটু একটু করে পৃথিবীর ঘুম ভাঙছে। অফিস থেকে জয়ন্ত যখন বাড়ি যাওয়ার জন্য বেরোলো, বেলা তখন শেষের দিকে গড়িয়েছে। বাড়িতে যখন এসে পৌঁছলো তখন আকাশের আলো মুছে গিয়ে সন্ধ্যা নেমেছে। বৃষ্টি শুরু হয়ে গেছে ফোঁটা ফোঁটা। জয়ন্ত রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে হর্ন দিতেই সন্ধ্যা নীড় থেকে বৃষ্টি মাথায় নিয়ে ছুটে আসে রামুয়া। জয়ন্ত তাড়াতাড়ি ওকে জিপে তুলে নেয়। সোনারাম এসে নবনীড়ের ফটক খুলে দেয়। জিপ থেকে রামুয়াকে নিয়ে একতলার দালানে ঢোকে জয়ন্ত। তারপর আলোতে রামুয়ার দিকে তাকিয়ে চমকে ওঠে। এ কি হয়েছে তোর রামুয়া? রামুয়ার চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে, কথা বলতে পারছে না। দালানে টিউবের আলোয় জয়ন্ত দেখে রামুয়ার ঠোঁট কেটে গিয়ে কালচে রক্ত শুকিয়ে আছে ঠোঁটে আর নাকের নিচে, ডাল গালে কালশিটে দাগ। গায়ের গেঞ্জিটাও ফালা ফালা করে ছেঁড়া, হাঁটুর কাছটা ফুলে রক্ত একবারে জমাট বেঁধে আছে। পা টেনে টেনে অতি কষ্টে হাঁটছে রামুয়া। জয়ন্ত ওকে কাছে টেনে নিতেই বুঝতে পারে ছেলেটার গা জ্বরে পুড়ে যাচ্ছে। তাড়াতাড়ি রামুয়াকে কোলে নিয়ে জয়ন্ত দোতলার নিচের শোবার ঘরে ঢোকে। বিছানায় তখন অর্ক এক গাদা খেলনা নিয়ে খেলা করছে। জয়ন্ত অর্কের পাশের খাটের ওপর রামুয়াকে বসিয়ে ওর গা থেকে ছেঁড়া ভেজা গেঞ্জিটা খুলে শুকনো তোয়ালে দিয়ে মাথা মুখ মুছিয়ে একটা গরম শাল জড়িয়ে দেয়। তারপর আদর করে গায়ে মাথায় হাত বুলিয়ে বলে, এই রামুয়া, তোর কি হয়েছে রে? আমাকে বল, কে তোকে মেরেছে? রামুয়া এবারও কি বলতে গেল, কিন্তু গলা দিয়ে স্বর বেরোলো না। ওর দু চোখে ভয় স্পষ্ট। জয়ন্ত ডাকে,
সোনারাম, সোনারাম। সোনারাম একটু বাদেই জয়ন্ত জলখাবার আর কফি নিয়ে আসে। জয়ন্ত বলে, সোনারাম, রামুয়াকে কে মেরেছে রে? সোনারাম বলে, আরে হুই, ওই বাড়ির যোগিন্দার। সকালে বাসন মাজতে গিয়ে 4টে কাপ আর 2টো প্লেট ভেঙেছে, তাই মেরেছে। ও বাড়িতে কি আর কেউ ছিল না? তারা যোগিন্দরকে বাধা দেয়নি? কথাটা শুনে সোনারাম বলে, সবাই ছিল। ওরা সবাই তো যোগিন্দরকে বলল মারতে। আর বুড়াবাবু যোগিন্দরকে কিছু বলেনি? সোনারাম বলে, উনি তখন বেড়াতে গিয়েছিলেন। বাড়ি ফিরে যোগিন্দরকে খুব বকেছেন। আর যোগিন্দর অর্ককে দিতে এসে বলে গেছে, রামুয়াকে যেন আমরা এ বাড়িতে ঢুকতে না দিই। ও খুব বাজে হয়ে গেছে, কারো কথা শোনে না, কামকাজও করে না। জয়ন্ত বলল, দাঁড়া, কাল সকালেই ও বাড়ির কাজের লোকগুলোকে আমি শাস্তি দেব। একটা ছোট্ট বাচ্চার ওপর এরকম অত্যাচার আমি মেনে নেব না। তুই এখন যা, তাড়াতাড়ি 1 গ্লাস গরম দুধ দিয়ে আয়। ঢং ঢং করে 2টোর ঘন্টা বাজতেই জয়ন্তর ঘুম ভাঙে। বাইরে বেশ জোরে বৃষ্টি পড়ছে। জানলা বন্ধ, কাচের মধ্যে দিয়ে বিদ্যুতের আলো মাঝে মাঝে ঘরের ভেতর আছড়ে পড়ছে। ঘরে মৃদু নীল আলো জ্বলছে। জয়ন্তর এক পাশে অর্ক আর অন্য পাশে রামুয়া শুয়ে। ঘুম ভাঙলে বিছানা থেকে নেমে পড়ে জয়ন্ত। জানলার পর্দাগুলো টেনে নিয়ে বাচ্চা দুটোর গায়ে ভালো করে চাদর মুড়িয়ে দেয়। তারপর বাথরুমে ঢোকে। বাথরুম থেকেই হঠাৎ অর্কর কান্নার আওয়াজ পেয়ে তার রক্ত হিম হয়ে যায়। জয়ন্তর খাটের ঠিক মাথার কাছে বন্ধ জানলাটার পাল্লা হাট করে খোলা। সে দেখে সেখান দিয়ে এক জোড়া পোড়া মাংস খসা হাত এসে অর্কর গলা টিপে ধরেছে। আর তো চিৎকার করে জয়ন্ত পাগলের মতো ছুটে এসে অর্ককে কোনো রকমে ছাড়িয়ে নেয়। আর একটু হলেই বাচ্চাটা শেষ হয়ে যেত। যন্ত্রণার বাচ্চাটার মুখ নীল হয়ে গেছে। জানলার দিকে তাকিয়ে জয়ন্ত দেখতে পায় পোড়া মূর্তিটা তখনও জানলার বাইরে দাঁড়িয়ে রাগে ফুঁসছে। জয়ন্ত এবার চিৎকার করে বলে, তুই আবার এসেছিস? এই বাচ্চাটা তোর কি ক্ষতি করেছে যে তুই ওকে মারতে চাস? জয়ন্তর চিৎকারে রামুয়ার ঘুম ভাঙে। জানলায় পোড়া মূর্তিটাকে দেখে কোকিয়ে কেঁদে ওঠে সে। রামুয়াকে কাঁদতে দেখে পোড়া মূর্তিটা বলে, রামুয়া মেরা বেটা হ্যায়, মেরা বেটা হ্যায়। জয়ন্তর মাথায় হঠাৎ একটা বুদ্ধি খেলে যায়। এ তোর ছেলে রামুয়া? নারী মূর্তিটা ভাটার মতো চোখ মেলে জয়ন্তকে দেখছে। জয়ন্ত বলে, বল তুই কে? আবার সেই পোড়া মাংসপিণ্ডটা বলে, রামুয়া মেরা বেটা, রামুয়া মেরা বেটা। তুই যদি রামুয়ার মা, তবে এই বাচ্চাটার ওপর তোরা তো রাগ কেন? যে বুড়া ওই রামুয়াকে দয়া করে আশ্রয় দিয়েছে, খেতে পড়তে দিয়েছে, তার নাতিকে তুই মারতে চাস কেন? জয়ন্তর কথা শেষ হওয়ার আগেই ভয়ঙ্কর মূর্তিটার চোখ দুটো জ্বলে ওঠে। ফ্যাঁসফেঁসে গলায় চিৎকার করে বলে, নিমক হারামি, ও বাড়ির লোক রামুয়ার বাপকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেললো। আমি পুলিশ ডাকবে বললো, তো আমাকে ঘরে আটকে দিয়ে আগুন দিয়ে দিল। উফ, কি জ্বালা! তারপর আমার পোড়া দেহটা বাগানে পুঁতে দিল। এখন ও বাড়ির লোকরা আমার বেটা রামুয়াকে পিটাচ্ছে। আমি তাই ওদের বাচ্চাকে মেরে ফেলবো। জয়ন্ত চিৎকার করে বলে, কিন্তু ওই বাচ্চারা তো রামুকে মারে না। তখন সেই পোড়া মাংসপিণ্ডটা বলে, ওর বাপ আমায় মেরে ফেললো, তাই আমি ওর বাচ্চাকে মারব। জয়ন্ত অবাক, বলে, অর্কর বাবা তোমায় মেরেছে? রতন চৌধুরী জানে? সেই মাংসপিণ্ডটা আবার কথা বলে ওঠে, বলে, না না না, বুড়া কিচ্ছু জানে না।
যারা জানতো তাদেরকে আমি সবাইকে পুড়িয়ে মেরেছি, কাউকে ছাড়িনি। কাজের লোকেরা যখন আমার বেটাকে মারছে, লেকিন ও বাচ্চাটাকে কিছু বলছে না। আমার বেটা রাজুয়াও তো বাচ্চা, ওকে কেন মারবে? জয়ন্ত বলে, যারা মারছে তাদের কিছু না বলে তুমি এই দুধের শিশুটাকে মারতে এসেছো? তোমার লজ্জা করে না? সেই পোড়া মাংসপিণ্ডটা আবার চিৎকার করে বলে, ওরা তো রাত্রে থাকছে না, ওদের আমি ধরতে পারছি না, লেকিন একদিন একদিন সবাইকে মারবো। জয়ন্ত বুঝতে পারে মায়ের আত্মা তার সন্তানের ওপর অত্যাচার সহ্য করতে না পেরেই অর্কর ওপর প্রতিশোধ নিচ্ছে। সে তাই শান্ত দৃঢ় গলায় বলে, না, তুমি আর কাউকে মারবে না, আমি তোমার বেটার দায়িত্ব নিচ্ছি। রামুয়া এখন থেকে আমার কাছে এই বাড়িতেই থাকবে, স্কুলে যাবে, খাবে। তারপর আমার এখানকার কাজ শেষ হলে ওকে নিয়ে আমি কলকাতায় যাব। তোমার রামুয়ার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। জয়ন্তর কথা শুনতে শুনতে মূর্তিটা হঠাৎ করে কোমল হয়ে আসে, বলে, সচ বাত বাবুজি? জয়ন্ত বলে, হ্যাঁ, তবে আজ থেকে তুমি কিন্তু আর কারুর ক্ষতি করো না, কথা দাও এই অঞ্চল ছেড়ে তুমি চলে যাবে। সেই পোড়া মাংসপিণ্ডটা আবার বলে ওঠে, না না না, আমি তা পারবে না, ও বাড়িতে আমি বন্দি, মাটির নিচে বড় কষ্ট বাবু, বড় কষ্ট, আমায় মুক্তি দে। জয়ন্ত বলে, কোথায় তুমি বন্দি হয়ে আছো আমায় বলো, আমি তোমায় মুক্তি দেব। এবার জয়ন্তকে ইশারায় ডাকে সেই মূর্তিটা। জয়ন্ত ঘরের দরজা খুলে দোতলার বারান্দায় বেরিয়ে আসে। মূর্তিটা তখন লম্বা হাত ফেলে নবনীরের বাগান পেরিয়ে গেট খুলে রাস্তার উপরে ওঠে। তারপর সন্ধ্যানীরের বিশাল ফটক ধাক্কা দিয়ে খুলে বাগানে ঢুকে ঘুরে দাঁড়িয়ে হাত বাড়িয়ে কি যেন দেখায় জয়ন্তকে। জয়ন্ত কিছু বুঝতে পারে না। ছায়ামূর্তিটা ছুটে গিয়ে বাগানের উত্তর দিকে একটা রাধাচূড়া গাছের তলায় ছোট বেদির ওপর উঠে দাঁড়ায়। পরক্ষণেই জয়ন্ত আর কিছু দেখতে পায় না, শুধু বহুদূর থেকে একটা কান্না মেশানো নারীকণ্ঠ ভেসে আসে তার কানে। সে শুনতে পায়, সে বলছে, বাবু, এই বেদির তলায় ওরা আমার পোড়া দেহটা পুঁতে রেখেছে, মাটির নিচে বড় কষ্ট হয় বাবু, আমাকে মুক্তি দে বাবু, মুক্তি দে। জয়ন্ত আর দেরি করে না, কোনো রকমে সোনারামকে ঘুম থেকে তুলে তার কাছে বাচ্চা দুটোকে রেখে প্রচণ্ড বৃষ্টি মাথায় করে সন্ধ্যানীরে ছোটে। বৃদ্ধ রতন চৌধুরীকে ঘুম থেকে তুলে তাকে সঙ্গে করে সেই বৃষ্টির মধ্যেই একটি শাবল জোগাড় করে ওই বেদিটা ভেঙে ফেলে। বেদিটা ভাঙতেই ভেতর থেকে একটা কঙ্কাল বেরোয়। সেটাকে দেখিয়ে জয়ন্ত বলে, এই দেখুন মিস্টার চৌধুরী, রামু আর মার কঙ্কাল, যাকে আপনার ছেলে আর বাড়ির অন্যান্য লোকেরা মিলে জ্যান্ত পুড়িয়ে মেরেছে আর এখানে পুঁতে রেখেছে। ওর স্বামী রাম ভরতকে আপনাদের বাড়ির লোক গাড়ি চাপা দিয়ে মেরে ফেলেছিল। রামু আর মা সেই ঘটনা পুলিশকে জানাতে চাওয়ায় ওরা তাকে নৃশংসভাবে মেরে ফেলে, আর তার প্রতিশোধ নিতেই সে আপনাদের বাড়িতে সবাইকে পুড়িয়ে মেরেছে। কারণ তারা সবাই ঘটনাটা জানতো, একমাত্র আপনি কিছু জানতেন না। তাছাড়া আপনি বরাবর রামুয়াকে স্নেহ করেছেন, আশ্রয় দিয়েছেন, তাই রামুয়ার মা আপনার ওপর কোনো অত্যাচার করেনি। কিন্তু যখনই কেউ রামুয়ার উপর অত্যাচার করেছে, তার মার আত্মা তাকে ভয় দেখিয়ে তাড়িয়ে দিয়েছে। রামুয়ার ওপর অত্যাচার সহ্য করতে না পেরে অর্ককে পর্যন্ত সে মেরে ফেলতে চায়। কিন্তু আমি রামুয়ার দায়িত্ব নিয়েছি, আর আজ থেকে অভাগা মাকে এই পাষাণ বেদির কারাগার থেকে মুক্তি দিলাম। ও আর কোনোদিনও সন্ধ্যানীরে ফিরে আসবে না।
রতন চৌধুরী এগিয়ে এসে জয়ন্তকে বুকে জড়িয়ে ধরে, বলে, আমি কাল সকালেই পুরুত ডেকে রামু আর মার আত্মা যাতে শান্তি পায় তার জন্য বিধিমতো অনুষ্ঠান করব। রতন চৌধুরীর কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই নারী কণ্ঠে অট্টহাসি ভেসে আসে চারিদিক থেকে।